আসসালামু আলাইকুম। আমি খন্দকার সালমা সুলতানা, কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। গত ক্লাসে আমি বাংলা নবম এবং দশম শ্রেণীর খুব জনপ্রিয় একটা গল্প ছিল হুমায়ুন আহমেদের গল্প নীতি নিয়ে আমি আলোচনা করছিলাম। তো আজকে আমি আলোচনা করব এই গল্পের শব্দার্থ এবং মূল ভাব এবং এটার সৃজনশীলটা আজকে আমি তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমি আজকে আলোচনা করবো কি নিয়তি হুমায়ুন আহমেদের। গতকালকে যেহেতু আমি কবি লেখক পরিচিতিটা তোমাদেরকে বলেছিলাম, তারপরে আমি আবার স্মরণ করে দিচ্ছি যে হুমায়ুন আহমেদ 1948 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 2012 সালে। এখন আমি তোমাদেরকে এখন প্রথমে দেখাবো যে নিয়তি গল্পের যে শব্দার্থগুলো আছে সেগুলো এখন আমি আলোচনা করব। যেমন দেখো শিক্ষার্থীরা, এখানে বলছে অদ্ভুত। অদ্ভুত অর্থ কি? চমৎকার। আচ্ছা আমি শব্দার্থ দেখো, যেমন অদ্ভুত। অদ্ভুত অর্থ কি? চমৎকার বা অসাধারণ আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে মহানন্দ। মহানন্দ মানে কি? গভীর আনন্দ। গভীর আনন্দ অথবা অনেক আনন্দ। আবেশ। আবেশ আবেশ অর্থ কি? ভাবাবেগ বা অনুরাগ। আচ্ছা অনুরাগই দেখি, অনুরাগ। চাতাল। চাতাল হচ্ছে উঠান বা শান বাঁধানো বসার একটা জায়গা। আচ্ছা তক্ষক। তক্ষক মানে কি? তক্ষক হচ্ছে এক ধরনের বিষধর সাপ। এক ধরনের বিষধর সাপ। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা এখানে কি বলছি? অদ্ভুত অর্থ চমৎকার বা অসাধারণ বলা যায়। মহানন্দ মানে গভীর আনন্দ। আবেশ মানে অনুরাগ বা ভাবাবেগ বলতে পারো। চাতাল মানে উঠান। তক্ষক হচ্ছে এক ধরনের বিষধর সাপ। আচ্ছা শিক্ষার্থীরা, যেহেতু আমি গত ক্লাসে গল্পটা আলোচনা করছি, তো এখন আমি তোমাদেরকে একটু মূল ভাবটা বুঝাই দিব। যেমন দেখো তোমাদের বই কি বলছে, বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে আমার ছেলেবেলা। এই আমার ছেলেবেলা থেকে নিয়তি নামক গল্পটি সংকলিত করা হয়েছে বা চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে, তোমরা যে কোনো একটা বলতে পারো। লেখকের ছোটবেলায় বাবার চাকরির সূত্রে জগদলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতির অত্যন্ত হৃদয়গ্রাহী করে এখানে বর্ণনা করা হয়েছে। জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে রক্ষা করে। তাহলে জমিদার বাড়ির যে কুকুরটি, লেখকের ছোট ভাইয়ের নাম কি ছিল? শাহিন। ওই শাহিনকে যখন কেউটে সাপ যখন ছোবল দিতে যাবে, তখনই সেই কুকুরটি কি করে? ওই সাপের ছোবল থেকে শিশুটিকে রক্ষা করে। সাপটিকে মেরে ফেললেও কুকুরটিও সাপের কামড় খায়। তাহলে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে কুকুরটি কি করে? সাপটিকে মেরে ফেলে, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা প্রথম বুঝতে পারে না যে সাপটি কুকুরটিকে ছোবল মারে, পরে তারা বুঝতে পারে। সাপের কামড়ে বিষক্রিয়ায় আক্রান্ত কুকুরটি পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন এবং কুকুরের এই নিয়তি তার বালক চিত্তের বেদনা সঞ্চার করেন। তাহলে এখানে কি বলছে যে যখন কুকুরটিকে সাপের ছোবল দিয়ে প্রথম কিন্তু বুঝতে পারে না, পরে এক পর্যায়ে তারা বুঝে যে সাপটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, মানে কি একদম আস্তে আস্তে তার দেহে পছন্দ করা শুরু করছে। এক পর্যায়ে যখন কুকুরটি দুঃসহ যন্ত্রণা লেখকের বাবা সহ্য করতে না পেরে ঘরে গিয়ে তার মার কাছ থেকে একটি বন্দুক এনে কি করে? সেই কুকুরটিকে গুলি করে ফেলে।
মানে তার অনিচ্ছা সত্ত্বেও, কারণ এই কুকুরটা এতদিন ধরে মানে তার মধ্যে এরকম একটা বিষয় কাজ করছে যে কুকুরটা হ্যাঁ আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আজকে এইভাবে সাপের ছোবলে বা সাপের কামড়ে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে যাচ্ছে, কিন্তু তার যে কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে সেটা কি করতে পারেনি লেখকের বাবা, সেটা মেনে নিতে পারে না। পরে এক পর্যায়ে তিনি ওই কুকুরটিকে গুলি করে হত্যা করে। কিন্তু কোন পর্যায়ে এলে তিনি কুকুরটিকে হত্যা করছেন, কারণ তিনি তার কষ্ট তিনি সহ্য করতে পারেন না, কিন্তু কুকুরটিকে তিনি হত্যা করেন। এই হচ্ছে নিয়তি। তো হুমায়ুন আহমেদ গল্পে এই হচ্ছে নিয়তির যে বিষয়টা। আচ্ছা যাক শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে নিয়তি গল্পের সৃজনশীল, গত ক্লাসে আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন দেখাইছিলাম, কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন অবজেক্টিভ আকারে আসতে পারে বা জ্ঞানমূলক আসতে পারে। তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সৃজনশীলের নমুনা, বা কীভাবে সৃজনশীল তোমরা এগোবা সেটা আজকে আমি দেখাবো। শিক্ষার্থীরা তাহলে দেখো, এখন আমি তোমাদেরকে সৃজনশীলটা একটু বুঝিয়ে দেবো। যেমন দেখো বোর্ডে আমি লিখছি সৃজনশীলটা। যেমন দেখো এখানে উদ্দীপকটা উদ্দীপকটা দেখো, আমরা যখন কোনো সৃজনশীল বা প্রশ্ন যখন আমরা করি পরীক্ষায়, আমরা সবগুলো প্রশ্ন তো পড়ি, কিন্তু সবচেয়ে ভালো আমরা যে উদ্দীপকটা বা সৃজনশীল যখন পড়তে যাই তখন প্রথমে আগে আমাদের কী করতে হবে, উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে উদ্দীপকটা বুঝে তারপর বইয়ের সাথে মিল রেখে আমাকে অবশ্যই আনসার করতে হবে। আর একটা কথা মনে রাখবা তোমরা সবসময়, সৃজনশীল আনসার করতে গেলে অবশ্যই মাস্ট বি আমাকে মূল ভাব জানা থাকতে হবে। বইয়ের যে মূল ভাব মানে পাঠ পরিচিতি, ওইটা যদি আমি ভালোভাবে আমার আয়ত্ত না থাকে তাহলে কিন্তু আমি সৃজনশীল আনসার করতে পারবো না। তাহলে দেখো আমি উদ্দীপকে কি লিখছি দেখো, আলী আব্বাসের প্রিয় ঘোড়া দুলকি, এর নাম ডাক বহুদূর পর্যন্ত বিস্তৃত, তাই একে নিজের সম্পদে পরিণত করার আগ্রহ অনেকেরই। আব্বাস একাদা দুলকিকে নিয়ে শিকারে যায় গভীর বনে। এর সুযোগে দস্যুরা তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। মৃত্যু নিশ্চিত জেনেও সে দৌড়ে আসে দুলকির কাছে। মনিবের জীবন বাঁচাতে দুলকি তাকে নিয়ে জীবনপণ দৌড় শুরু করে। দস্যুরা তার পেছন পেছন ছুটে গর্জে ওঠে তাদের বন্দুক। মনিবকে নিয়ে নিরাপদে ফিরে এলেও গুলিবিদ্ধ দুলকি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। আর নিয়তির গল্পের যে মূল ভাবটা সেটা তো তোমরা অবশ্যই ভালো করে জানো। যেমন দেখো, তাহলে এই সৃজনশীল আলোকে আমার এখানে প্রশ্ন থাকবে কয়টা, 4টা। যে প্রথম প্রশ্ন কি থাকবে আমার জ্ঞানমূলক, দ্বিতীয়টা থাকবে অনুধাবন, তৃতীয়টা থাকবে প্রয়োগ, এবং চতুর্থ নম্বর মানে ঘ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। যেমন দেখো, তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, কোন জায়গায় লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছে। এটা কিন্তু আমার উদ্দীপক থেকে কিন্তু আসে না, কারণ জ্ঞানমূলক প্রশ্নটা অবশ্যই আমার বইয়ের যে মেইন গল্পটা ওইটা থেকে আমার জ্ঞানমূলক প্রশ্নটা আসবে। তাহলে এখানে কি বলছে, কোন জায়গায় লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছে। তাহলে জায়গাটার নাম কি ছিল, জায়গাটা ছিল জগদলের জায়গায় জায়গাটার নাম ছিল জগদলের লেখকের শৈশবে অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছে। খ নম্বর যে প্রশ্নটা, অনুধাবন যে প্রশ্নটা, বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করছেন, জায়গাটিকে ভয়ঙ্কর বলার কারণ কি। তাহলে এখানে বাবা ভয়ঙ্কর জায়গা থেকে বদলির চেষ্টা করছেন, ভয়ঙ্কর বলার কারণ কি। কারণ ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে নিয়তি গল্পে আমরা জানি যে লেখক যেখানে তারা জগদলে যখন গিয়েছিল তার বাবার চাকরির খাতিরে, তখন সেখানে ম্যালেরিয়া আক্রান্ত মানে প্রায় মানুষ ম্যালেরিয়া আক্রান্ত মারা যেত। এটা নিত্য নতুন একটা নৈমিত্তিক ব্যাপার ছিল। যখনই কারো ম্যালেরিয়া আক্রান্ত হতো তখন যাকে আক্রান্ত করতো তার জীবনের শক্তি একেবারে কী হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত। তো একদিন কি হয়েছিল, এভাবে লেখকেরও জ্বর হয়েছিল। তখন তার বাবা লেখকের জ্বর দেখে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এর কারণে তিনি এই জায়গা থেকে, সেজন্য এই জায়গাটাকে ভয়ঙ্কর জায়গা বলা হয়, যেহেতু সেখানে অনেক মানুষ প্রায় মানুষ কি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যেত, সে কারণে এই জায়গাটাকে বলা হয় ভয়ঙ্কর জায়গা। আর তার বাবা এর জন্য বদলির চেষ্টা করেছিলেন, যখন দেখেছেন যে তার সন্তানের কি ম্যালেরিয়া আক্রান্ত হয় মানে কি জ্বরে আক্রান্ত হয়ে যায়, সেই ভয়ে তিনি প্রাণপণে চেষ্টা করেছিল এখান থেকে চাকরির বদলি হওয়ার জন্য। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমাদের ক এবং খ নম্বর প্রশ্নটা তোমরা দেখছো।
এখন গ নাম্বার যে প্রশ্নটা দেখো আমাদের, গ নাম্বারে বলছে উদ্দীপকের দুলকি এবং নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের মধ্যকার সাদৃশ্য দিকটি তুলে ধরো। আমরা জানি যে প্রশ্ন সবসময় হয় সাদৃশ্য আসে, না হয় বৈসাদৃশ্য আসে, কিন্তু এখানে কি বলছে সাদৃশ্য দিকটি তুলে ধরো, মানে উদ্দীপকের সাথে নিয়তি গল্পের কোন দিকটি মিল রয়েছে আমরা সেটা এখন আলোচনা করব। যেমন আমি এভাবে আনসার করতে পারি যে উদ্দীপকে আলী আব্বাস, দেখো উদ্দীপকের দুলকি এবং নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের মধ্যে আত্মত্যাগের মাধ্যমে প্রভু ভক্তির দৃষ্টান্ত স্থাপনের দিকটি সাদৃশ্য রয়েছে। তাহলে আমি জ্ঞানমূলকটা কীভাবে লিখতে পারি? এইভাবে, উদ্দীপকের দুলকি এবং নিয়তি গল্পে বেঙ্গল টাইগারের মধ্যে আত্মত্যাগের মাধ্যমে প্রভু ভক্তির দৃষ্টান্ত স্থাপনের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। তারপরে আমি এভাবে আলোচনা করি সাদৃশ্য রয়েছে, তারপরে তুমি এভাবে বলতে পারো যে উদ্দীপকে কি বলেছে, উদ্দীপকে আলী আব্বাসের প্রিয় ঘোড়া দুলকি, সে কি করে, মানে তার খুব প্রিয় একটা ঘোড়া ছিল, যখন সে জঙ্গলে যায় শিকার করার জন্য তখন কি করছে, ওই দুলকিকে সে সাথে নিয়ে যেত, কারণ তার জীবনের যেখানে যাইতো সে কি করতো, তার ওই দুলকিকে নিয়ে যেত। পরে এক পর্যায়ে কি হয়, আব্বাস যখন মানে শিকারে গভীর বনে যায়, এর সুযোগে দস্যুরা তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত জেনেও সে দৌড়ে আসে দুলকির কাছে। কে নিশ্চিত জেনেও দৌড়ে আসে, মনিবের জীবন বাঁচাতে দুলকি তাকে নিয়ে জীবনপণ দৌড় শুরু করে। তাহলে কি করে, দস্যুরা তার পেছন পেছন ছুটে গর্জে ওঠে তাদের বন্ধু, এবং মনিবকে নিয়ে নিরাপদে ফিরে এলো গুলিবিদ্ধ হয় কে, দুলকি। অবশেষে কি হয়, তার মনিবকে বাঁচাতে গিয়ে দুলকি মৃত্যুবরণ করে। আবার নিয়তি গল্পে আমরা কি দেখি, নিয়তি গল্পে ঠিক সেম এরকম একটা সাদৃশ্য মিল পাই আমরা। যখন লেখকের ভাই শাহিন যখন বারান্দায় বসে, মানে চাতালে বসে যখন রোদ পাচ্ছিল, তখন একটি কেউটে সাপ, মানে তক্ষক, একটা বিষধর সাপ যখন তার ভাইয়ের সামনে আসে, তখন তার ভাইকে যখন ছুবল দিতে যাবে, এমন সময় কি করে, ওই বেঙ্গল টাইগার, মানে জমিদারের যে খানদানি কুকুর, ওই বেঙ্গল টাইগার কি করে, ওই সাপ থেকে তার ভাই, লেখকের ভাই শাহিনকে বাঁচাতে গিয়ে তিনি কি করে, ওই সাপটা কি করে, ওই কুকুরটা, খানদানি কুকুর যাকে বলা হয় বেঙ্গল টাইগার, ওই বেঙ্গল টাইগার কি করে, সাপটির থেকে বাঁচানোর জন্য ওই সাপের উপর কি করে, আক্রমণ করে শাহিনকে বাঁচানোর জন্য। পরে এক পর্যায়ে শাহিনকে ঠিকই বাঁচায়, কিন্তু সেই সাপটি কি করে, ছুবল মানে কাকে, বেঙ্গল টাইগারকে। কিন্তু প্রথম অবস্থায় তারা বুঝতে পারেনি, পরে আস্তে আস্তে যখন দেখে যে তার বেঙ্গল টাইগারের সারা শরীরে কি হয়ে যায়, মানে বিষে পুরো নীল হয়ে যায়, আস্তে আস্তে তার শরীর চামড়াগুলো খসে পড়ে, সাদা দাগ পড়ে যায়, এরকম ঘা দেখা দেয়, তারপরে এক পর্যায়ে কি হয়, পছন্দ দেখা দেয়। তখনই ওই লেখক কি করে, তাহলে এই দিকটা আমরা মিল পাই যে উদ্দীপকে কি করে, দুলকি তার মনিবকে বাঁচাতে গিয়ে জীবন দেয় আর কি, মানে তার জীবন আত্মবিসর্জন করে, মানে বিসর্জন দেয়। আর ঠিক সেম ওখানেও কি নিয়তি গল্প কি হয়, তার লেখকের ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বেঙ্গল টাইগার মৃত্যুবরণ করে। তাহলে এইখানে এই দিকটা আমরা এখানে মিল পাই। তারপরে দেখো আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে তাহলে এইখানে আমরা কি পাই, দুলকি এবং নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের মধ্যেকার একটা মিল পাই, মানে সাদৃশ্য পাই। আচ্ছা দেখো, ঘ নাম্বার যে প্রশ্নটা হচ্ছে, প্রাণীর প্রতি মমত্ববোধ থাকলেও উদ্দীপকের আলী আব্বাস ও নিয়তি গল্পের লেখকের বাবার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন, মন্তব্যটি বিশ্লেষণ করে। তাহলে আমি এই প্রশ্নটা কীভাবে আনসার করবো? প্রশ্নটা অবশ্যই আমাকে ওইভাবে আনসার করতে হবে যে নিয়তি গল্পে যিনি ছিলেন, মানে প্রাণীর প্রতি মমত্ববোধ থাকলেও উদ্দীপকের আলী আব্বাস এবং নিয়তি গল্পে লেখকের বাবার দৃষ্টিভঙ্গির কথা বলছে। তাহলে উদ্দীপকে আমার আলী আব্বাস আর আমার মূল বইয়ের যে গল্পটা, নিয়তি গল্পের হচ্ছে কি লেখকের বাবা, তাদের দৃষ্টিভঙ্গিটা আসলে ভিন্ন ছিল। যেমন এখানে আমি প্রশ্ন যে জ্ঞানমূলক আমরা এভাবে বলতে পারি যে উদ্দীপকে আলী আব্বাস ও নিয়তি গল্পের লেখকের বাবা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হলেও প্রেক্ষাপটের ভিন্নতার কারণে তাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা লক্ষ্য করা যায়। তাহলে এখানে কি বলা যায় যে লেখকের বাবা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হলেও, লেখকের বাবা কি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হলেও প্রেক্ষাপটের ভিন্নতার কারণে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্নতা লক্ষ্য করা যায়।
তাহলে আমরা এইভাবে জ্ঞানমূলকটা লিখে তারপর আমরা ওইভাবে উদ্দীপকে যেতে পারি। যেমন দুলকি কি করেছিল, আলী আব্বাসকে মানে তার মনিবকে বাঁচাতে গিয়ে, যখন তারা শিকারে যায় মনিবকে বাঁচাতে গিয়ে সে মৃত্যুবরণ করে। হ্যাঁ, তো মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে মৃত্যুবরণ করে। আর এখানে কি মনিব হচ্ছে কি মানে আলী আব্বাস তার স্বার্থে কিন্তু মানে তার জীবন রক্ষার জন্য কিন্তু সবসময় কি দুলকিকে রাখতো। হ্যাঁ, তা আর আমাদের এই হচ্ছে এই বিষয়টা, আর উদ্দীপকের বিষয়টা হচ্ছে এটা। আর আমাদের নিয়তি গল্পের যে প্রেক্ষাপটটা কিরকম ছিল, যে তার মানে লেখকের ভাইকে বাঁচাতে গিয়ে যখন কুকুরটি যখন সাপের ছোবল আক্রান্ত হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে এক পর্যায়ে কুকুরটি কি হয়, যখন তার শরীরে ভিসে একদম হয়ে যায়, তার শরীরে চামড়া খসে পড়ে বা একদম পছন্দ হয়ে যায়, তখন লেখকের বাবা কি তার এই কষ্ট তিনি সহ্য করতে না পারায় বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও কুকুরটিকে তিনি কি করেন, গুলি করে। এখানে কিন্তু প্রাণীর প্রতি তার একটা আছে, মানে ওই গল্পেও মানে উদ্দীপকেও কি মানে আলী আব্বাস মানে দুলকির মনিবের প্রাণীর প্রতি যে মমত্ববোধ আছে, আবার এখানেও কি আছে আমার লেখকের বাবা, হ্যাঁ, নিয়তি গল্পের লেখকের বাবাও কি প্রাণীর প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন। কিন্তু এখানে প্রেক্ষাপটটা ছিল কি ভিন্ন। এই হচ্ছে প্রেক্ষাপট, ওখানে অনিচ্ছার সত্ত্বেও তাকে গুলি করে হত্যা করে, আর এখানে মানে মনিবকে বাঁচাতে গিয়ে দস্যুদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তুর্কি মারা যায়। এইভাবে তোমরা সৃজনশীলগুলো আলোচনা করবা। আর পরীক্ষায় যখন আসবে এইভাবে প্রথম তোমরা কী করবা, জ্ঞানমূলক প্রশ্নটা লিখবা, এইভাবে তোমরা বের করবা। কারণ প্রত্যেকটা পয়েন্টের জন্য কেন আমরা জানি যে ক নাম্বার যে জ্ঞানমূলক প্রশ্নটার জন্য 1 নাম্বার, খ নাম্বার অনুধাবনের জন্য 2 নাম্বার, আর গ মানে 3 নাম্বার যে গ সেটার জন্য আমরা প্রয়োগের জন্য পাচ্ছি 3 নাম্বার, আর ঘ হ্যাঁ উচ্চতর দক্ষতা এটার জন্য পাচ্ছি আমরা 4 নাম্বার। তাহলে অবশ্যই তোমাদের নাম্বারগুলো কিন্তু পয়েন্টে পয়েন্টে ভাগ করা থাকে। সেই জন্য যখনই তোমরা সৃজনশীল আনসার করবা অবশ্যই পয়েন্টে পয়েন্টে প্যারায় প্যারায় ভাগ করে দেখা দিতে হবে যে কোনটা জ্ঞানমূলক, কোনটা অনুধাবন, কোনটা তুমি প্রয়োগ দেখাচ্ছ, আবার কোথায় তুমি উচ্চতর দক্ষতা তুমি দেখাতে পারছো। এভাবে তোমরা আনসার করো, অবশ্যই পরীক্ষায় তোমরা সৃজনশীল ভালো নাম্বার পাবা। শিক্ষার্থীরা তাহলে অনুধাবন প্রশ্নগুলো দেখো, তোমরা এগুলো বাসায় করবা। তারপর আমি একটু বলে দিচ্ছি। যেমন মুক্তির মহানন্দ বলতে কি বোঝানো হয়েছে? মুক্তির মহানন্দ বলতে কি বোঝানো হয়েছে? কারণ এখানে মুক্তির মহানন্দ বলতে স্কুলের যন্ত্রণা থেকে মুক্তির কথা বলা হয়েছে। কিসের যন্ত্রণা থেকে? স্কুলের যন্ত্রণা থেকে মুক্তির কথা বলা হয়েছে। সেই জন্য আমরা জ্ঞানমূলক লিখতে পারি। আর ব্যাখ্যা দিয়ে বলবা, কারণ যখন তার বাবা যখন চাকরির সূত্রে জগদ্দলে যখন চলে যায়, ওখানে এমন একটা জায়গা ছিল যেখানে কোনো স্কুল ছিল না, যার কারণে লেখকের কি স্কুল না থাকার কারণে তাকে আর কষ্ট করে স্কুলে যাইতে হতো না। সেই জন্য তিনি স্কুল যন্ত্রণা থেকে মুক্তি হওয়ার জন্যই ওই লেখক এখানে মুক্তির মহানন্দ বলতে বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, দ্বিতীয় যে প্রশ্নটা, হুমায়ুন আহমেদের বাবা কেন জগদল থেকে বদলির চেষ্টা করতে লাগলেন? কারণ এখানে যখন তার বাবা যখন জগদলে যায় মানে চাকরি সূত্রে, তখন দেখা যাচ্ছে কি ওখানে ম্যালেরিয়া ছিল, তখনকার একটা কুখ্যাত একটা জায়গা, মানে কুখ্যাত হিসেবে পরিচিত ছিল। তো সেখানে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রতিদিন মানুষ এই ম্যালেরিয়া আক্রান্ত তাদের মৃত্যুটা ছিল নিত্য মানে প্রতিদিনকার একটা ব্যাপার ছিল। এক পর্যায়ে দেখা গেছে যে লেখকের কি হয়, জ্বরে আক্রান্ত হয়, সেজন্য তার বাবা খুব ভয় পেয়ে যায়, যে সেজন্য তিনি কি করতেন, ওখান থেকে বদলি হওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা দেখো, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়, লেখকের বাবা মুগ্ধ হয়েছিলেন। এখানে মহারাজার রুচি দেখে কে মুগ্ধ হয়েছিল? লেখকের বাবা। কারণ তখনকার মানে এমন একটা পরিবেশ ছিল যে জঙ্গলের ভিতরে একটা বড় প্রাচীন একটা বাড়ি ছিল, সেখানে মহারাজা মানে তিনি খুব শৌখিন ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় চিঠি পাঠানোর জন্য একটা ছোটোখাটো একটা ছাপাখানা ছিল, তারপরে প্রচুর পরিমাণে বই ছিল, আবার সেখানে কি ছিল, জেনারেটরের ব্যবস্থা ছিল। তো এই সব জিনিস দেখে তার বাবা বলেছিলেন যে মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। একটু বিস্তারিত বিশ্লেষণ করে বলে দিবা, ব্যাখ্যা করে বলে দিবা। তারপরে দেখো, লেখকেরা প্রতি রবিবার কুইনাইন খেতেন কেন? প্রতি রবিবার কুইনাইন খেতেন কেন?
কারণ ওই জগদলে কি ছিল, ম্যালেরিয়ার জন্য একটা কুখ্যাত একটা জায়গা ছিল, সেটা ভয়ঙ্কর একটা জায়গা ছিল। তো দেখা গেছে যে প্রতিদিন মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যেত। সে কারণে তখন ওখানে কি করতো, প্রত্যেক রবিবারে তাদেরকে কুইনাইন, মানে ম্যালেরিয়া একটা ওষুধ ছিল কুইনাইন, 5 গ্রাম করে তারা প্রত্যেক রবিবারে খেত, সেজন্য তারা খেত। আচ্ছা দেখো পরবর্তী যে প্রশ্নটা, বেঙ্গল টাইগারের গায়ে ঘা দেখা দিল কেন? বেঙ্গল টাইগারের গায়ে ঘা দেখা দিয়েছিল কারণ সাপের ছোবলে আক্রান্ত হয়ে তার শরীরে ঘা দেখা দিয়েছিল। কারণ যখন তার ভাই, লেখকের ভাই শাহিন যখন উঠানে বসে রোদ পোয়াচ্ছিল, তখন একটা সাপ, বিষধর সাপ এসে তাকে যখন ছোবল দিতে আসছিল, এমন সময় তাদের যে পোষা প্রাণী, মানে মহারাজার যে কুকুরটি বেঙ্গল টাইগার কি করে, তাকে বাচ্চাটিকে বাঁচানোর জন্য সেই সাপের উপর আক্রমণ করে। এক পর্যায়ে সাপটি কি করে, তাকে ছোবল মারে। আর ওই সাপের বিষের কারণে তার শরীরে বিষ যখন ছড়া যায়, পরে আস্তে আস্তে কি হয়, তার শরীরে বেঙ্গল টাইগারের গায়ে ঘা দেখা দেয়। এই হচ্ছে কারণ। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো পড়বা, তারপর তোমরা বাসায় আরো দেখবা যে মেইন বইয়ের ভিতরে অনেক লাইনে লাইনে প্রশ্ন আছে, সেগুলো তোমরা প্রশ্ন করবা, ওইভাবে পড়াশোনা করবা শিক্ষার্থীরা। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, কারণ আজকে আমি তোমাদের এই নিয়তি গল্পে আমি অনেক কিছু আলোচনা করেছি। গত ক্লাসে মূল গল্পটা আলোচনা করলাম, তারপর আমি লেখক পরিচিতি আলোচনা করলাম, শব্দটা আলোচনা করলাম আজকে, তারপরে তোমাদের সৃজনশীল আলোচনা করলাম, তারপরে ছোট ছোট প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, তারপর অনুধাবনটা দেখা দিলাম। আশা করি এই ক্লাসে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এই গল্পের সমস্যা থাকবে না। তোমরা ভালো করে পড়াশোনা করবা, বইয়ের সাথে সম্পর্ক রাখবা, বাসা থেকে বের হবা না, আমাদের জন্য দোয়া করবা। ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ।